আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় একজন দেশান্তরী মুক্তিযোদ্ধার কথা। আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, যার যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার 54 বছর চলছে, তার যুদ্ধ শেষ হচ্ছে না। তখন যুদ্ধ করেছিলেন একটি দেশের জন্য, এখন যুদ্ধ করছেন নিজের অস্তিত্বের জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য। ওনাদের যুদ্ধ আর শেষ হয় না। আমাদের সাথে আজকের আলোচক, তার তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, কিন্তু আমরা সবাই তাকে শিরু বাঙালি বলে জানি। শিরু বাঙালি ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে স্বাগত। আমি জানি আপনি অনেক অনেক বিপদ আপদের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি জাস্ট তারপরেও জিজ্ঞেস করি, আপনার শরীরটা ভালো আছে তো? আছি, মোটামুটি ভালো আছে এখন তো। আজকে জি বলেন। না, এই যে ধরেন সবাইকে ছেড়ে এখানে তো কেউ নেই, একেবারে নিঃসঙ্গ জীবন যাপন করতেছি, এই আর কি সব তো। আমার বড় ছেলে বড় মেয়ে থাকে প্যারিসে। জি। আমার ছোট ছেলের ছোট মেয়ে থাকে ফ্লোরিডায়। আমার স্ত্রীও সেখানে থাকে, তিনি এখন দেশে আছেন, কিন্তু আহ, আমি এখানে নিউ ইয়র্কে মনে করেন ধরেন আছি, এই আর কি। আপনাদের সবার দোয়ায় বেঁচে আছি, এটাই। মানে আপনারা বেঁচে আছেন, এটাই তো আমাদের সবচাইতে বড় আশীর্বাদ, যে আপনারা বেঁচে আছেন। আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে আছে এখনো। সেটাই সেটাই আমাদের পাওয়া। এই মুহূর্তে আমরা আর কি বলতে পারি, কি চাইতেই বা পারি। আমরা আমাদের আলোচনা শুরু করি। শিরু বাঙালি ভাই, আপনি যে এই যে আপনি হঠাৎ করে দেশ থেকে চলে আসলেন, চলে আসতে হলো আর কি, আপনাকে বাধ্য হলেন এক প্রকার, এক কাপড়েই বোধহয় বলা যায় যে চলে আসতে হলো। ওই বিষয়টা নিয়ে একটু শুরু থেকে ভূমিকা দিয়ে, কেন আপনার উপরে এই জোর জুলুম? আহ আপনার তো দেশে থাকার কথা, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে কেনই বা দেশ ছেড়ে চলে আসতে হলো? ধন্যবাদ। আসলে একটু আহ, আমার সম্পর্কে আর একটু বলি। জি বল। আমি আমি 1 নম্বর সেক্টরে, আমি একজন যুদ্ধকালীন কমান্ডার। কত আমার নম্বর? 1 নম্বর সেক্টরে আমাদের 1 নম্বর চট্টগ্রাম সেক্টরে, হ্যাঁ। আচ্ছা। জি। আমি যুদ্ধকালীন কমান্ডার, আমার জি। গ্রুপ নাম্বার হলো 151। জি। আহ, আমার আসলে যুদ্ধে যাওয়ার জন্য তো একটা ব্যাকগ্রাউন্ড দরকার। জি। আমাদের তো আর একদিনেই যুদ্ধটা শুরু হয়নি। এটার পেছনে মানে আমি 1967 সালে আহ 6 জুন 7ই জুন থেকে আপনার ছাত্রলীগে আমি জয়েন করি। সেই থেকে এ পর্যন্ত মনে করেন আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ চলেছিল আমাদের একেবারে 71 সাল পর্যন্ত। আমাদের সারা পূর্ব পাকিস্তানে, তৎকালীন বাংলাদেশে মাঠঘাট সব জায়গায় কিন্তু যুদ্ধ হয়েছে দেশ স্বাধীনের জন্য। অস্ত্র হাতে নিয়েছি আমরা 1971 সালের 25শে মার্চের পর। এখন আপনারা জানেন, আমরা যখন মুক্তিযুদ্ধে আমরা যখন গেরিলা হিসেবে যখন মাঠে নামি, তা আমরা দুইটা শত্রুপক্ষের পক্ষে আমাদের বিরুদ্ধে আমাদের আপনার যুদ্ধ করতে হয়েছে। এর একটা হলো পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, আর একটা আমাদের দেশে যে অক্সিলারি ফোর্স আপনার আল বদর, আল শামস রাজাকার, এদের বিরুদ্ধে। তো আবার এদের নেতৃস্থানে যারা আছে, যারা মুসলিম লীগ জামাত ইসলামের যার বড় বড় নেতা, যারা আমাদের দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যাদের মাধ্যমে আমাদের দেশ, পাকিস্তানিরা তো আপনার 1,500 মাইল দূর থেকে এসে আমাদের দেশের রাস্তাঘাট, বাড়িঘর, কে কি, তাদের তো চেনার কথা না। আমাদেরকে যারা চিনিয়ে দিয়েছে, আমাদেরকে যারা মারবার জন্য ওদেরকে হায়ার করে নিয়ে এসেছে, তারা ছিল আমাদের প্রধান শত্রু। সেই রকম একজন শত্রুকে আহ, তার নাম হলো, আপনারা জানেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সবাই সাকা চৌধুরী হিসেবে জি। চেনে। তার বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।
তিনি দুইবার অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিল আইয়ুব খানের আমলে। এ, তো সেই হিসেবে ওই বাবার পথ অনুসরণ করে এই সালাউদ্দিন কাদের চৌধুরীও আপনার বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে লড়েছেন। সেটা তার অধিকার। পাকিস্তানের মনে করেন ধরেন আমার বাপ দাদা যুদ্ধ করছে, সবাই পাকিস্তান ছিল, তারা যুদ্ধ করে পাকিস্তান আপনার অর্জন করেছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ অর্জন করেছি। এখন এটা তো দোষের কিছু না। দোষের হলো সবাই তো আর পাকিস্তানের পক্ষে কাজ করেনি। মুসলিম লীগের হলেই, জামাত ইসলাম হলেই যে পাকিস্তানের পক্ষে, তো এমন কথা না। যারা একেবারে সরাসরি কাজ করেছে তাদের মধ্যে তিনি অন্যতম একজন। তার এলাকায় মনে করেন আপনার এই যে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটাজারি এইসব তার আশেপাশের চতুর্দিক এলাকায় বহু মানুষকে হত্যার সাথে জড়িত এই ভদ্রলোক ছিলেন। এর কারণ, প্রধান কারণ ছিল ভোট। তাদের এলাকায় প্রায় 45% ছিল আপনার সংখ্যালঘু। এখন সংখ্যালঘুরা তো তাদেরকে ভোট দিত না, যে কারণে 71 সালে যখন সুযোগটা আসলো তারা সংখ্যালঘু নিধনে নেমেছিল। তো এইসব আমার নিজের প্রত্যক্ষ করা আছে, আমার শোনা আছে, বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি। এইসব যখন 2010 সালে যখন আপনার ইয়ে শুরু হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু হয়, তো সেখানে এই যাদেরকে ইয়ে করা হয়, 2 নম্বর আসামি ছিল এই সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি তা এখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য 378 জনের একটা লিস্ট হয়েছিল। দেখেন, গোলাম আজম, সাইদি, এরা কাদের মোল্লা, সবাই এরা আসামি ছিল। এদের সর্বোচ্চ সাক্ষীর সঙ্গে ছিল 14 জন। আর সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য লোক হয়েছিল 378 জন। আমরা সাক্ষী দিয়েছি 39 জন, আইও একজন সহ 40 জন। আরগুলা টাকা হয় নাই, কারণ প্রসিকিউশন মনে করলো যে এইটাই যথেষ্ট। যে হ্যাঁ, আমি 40 জন একদম তো অনেক। জি, আমি আমি ছিলাম সেখানে আপনার প্রধান সাক্ষী। যদিও আমি 1 নম্বর সাক্ষী ছিলাম, কিন্তু আন্তর্জাতিকভাবে একটু প্রচারের জন্য অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে আপনার প্রধান সাক্ষী, প্রথম সাক্ষী করা হয়েছিল। ওনার তো অবশ্য ধরেন না আধা পৃষ্ঠার, ওনার 20 মিনিটের মধ্যে ওনার যারা সাক্ষী সব শেষ। আমার আমি লিখিতভাবে 14 পৃষ্ঠার জবানবন্দি জমা দিয়েছিলাম, কিন্তু কোর্টে যেদিন আমি জবানবন্দি দেই, প্রথমে দিয়েছিলাম আমি 161-এ, যেদিন 164-এ আমি ইয়ে দেই, সেদিন আমার 16 পৃষ্ঠার জবানবন্দি হয়েছিল। আমার জবানবন্দি 2 দিন রেকর্ড করেছে। কারণ জবানবন্দি তো মনে করেন আমি বলেছি 1 লাইন, ওরা লিখেছে আবার বলেছি, এভাবে এটা সময় লাগে। 2 দিন লেগেছিল। 9 দিন আমার যারা হয়েছিল, মোট 11 দিন। বাঙালি ভাই, আপনাকে একটা কোশ্চেন, আমি আমার দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন। 161 আর 164টা আপনি কি বোঝাতে জি, চাই? 161 হলো যেটা তদন্ত সংস্থার কাছে, মানে যেই ইয়েটা দেওয়া হয় লিখিত ভাবে, লিখিত ভাবে দেওয়া হয়। এটাকে 161 বলা হয়। ধারা একশো এক ওয়ান একশো যেটা, 161 ধারা আর একশো হ্যাঁ, চৌষট্টি ধারা 64 ধারা হলো যেটা আপনি ম্যাজিস্ট্রেট সামনে বা কোর্টের সামনে দাঁড়িয়ে যেটা বলবেন সেটা। যেটা বলবেন, এটা আর হলো একশো মেইন। একষট্টি ধারা হচ্ছে আপনি যেটা কোর্টে দিবেন। কোর্ট দেবেন সেটা, জি, সেটাই হলো মেইন, কিন্তু সেটার উপরে একদম আপনার বুঝে যারা। গেছি। মানে আমার দর্শকরাও তো একটু বুঝলো, আমিও অবশ্যই বুঝলাম। অবশ্যই এটা যে জি, আইনগত ইয়ে, ধরো জি, আমিও তো বুঝতাম না, পরে বুঝলাম হ্যাঁ, আপনার হ্যাঁ, কি সেই জানলাম। জন্য। এখন এই আমার 8টা সাক্ষীর মধ্যে আমি আটটা বিষয়ের উপর তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। এর মধ্যে 4টাতে তার ফাঁসি হয়েছে, একটাতে 5 বছর জেল হয়েছে। তো এখন আমি প্রধান সাক্ষী ছিলাম। এই এইটাই হলো আমার প্রধান কারণ, যে আমি যে মনে করেন ধরেন একটা বিশেষ শ্রেণীর কাছে, একটা বিশেষ ব্যক্তির কাছে, একটা বিশেষ পরিবারের কাছে মানে চক্ষুশূল হয়ে গেলেন। চক্ষুশূল হয়ে গেলাম। এখন সুযোগটা তো মনে করেন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যেত, তারা যেহেতু আমি পুলিশ প্রোটেকশনে ছিলাম, হয়তো সেই সুযোগটা তারা নিতে অন্যান্য বিভিন্ন রকমের বহু কিছু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এখন দেশ যখন এই অবস্থায়, যখন 5ই আগস্ট না এটা হলো, অগাস্ট। হ্যাঁ,
সরকার কিন্তু আপনার সাকা চৌধুরীর যে সরকার, রাজনৈতিক দল তারা কিন্তু ক্ষমতায় নাই। এই সরকার আমার বিরুদ্ধে কোন রকমের অভিযোগ আনতে পারে নাই, কারণ আমি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য না। আমি 1967 সাল থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগকে জয়েন করেছি 70 সালে, কিন্তু আমি আওয়ামী লীগের প্রাথমিক কোনো সদস্য নাই। আমার নৌকা ছাড়া কোথাও ভোট দেওয়ার বিকল্প নাই বলে আমি নৌকায় ভোট দিয়েছি। আর বহু আমি, মানুষ এরকম। হ্যাঁ, আর আমার মনে করেন আমার পায়ের নখের গোড়া থেকে মাথার চুল গোড়া পর্যন্ত আমি বঙ্গবন্ধু সাপোর্টার। বঙ্গবন্ধু, হ্যাঁ সেটাই। বাস, আমি আমি আর কোনোটাকেই এত গুরুত্ব দিই নাই। এই কারণে সবসময় লেগে আছি, কথা বলেছি। আমি এই পর্যন্ত আমার 53টা বই বেরিয়েছে। জি। জি, এর মধ্যে গবেষণাপত্র আছে 4টা, আর মুক্তিযুদ্ধের উপর গল্প উপন্যাস আছে 26টা, তারপর আপনার 19টা আছে রাজনৈতিক বই। আমার প্রধান বই হলো আমার মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বাঙ্গাল কেন যুদ্ধে গেল, এটা 300 350 পৃষ্ঠার একটা বই। আর তারপর গবেষণাপত্র আছে, বাংলা একাডেমি থেকে আমার বই বেরিয়েছে, শিশু একাডেমিতে বই বেরিয়েছে। এখন সেগুলো পরে, আগে এই যে মনে করুন, ধরুন আমি কেন দেশ থেকে আমাকে চলে চলে আসতে আসুন। হবে। হ্যাঁ, এখন যদিও সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে নাই, কারণ আমি কোনো কোনো ব্যাংক ঋণ নাই, বা কারো সম্পত্তি দখল করি নাই, বা কারোর সাথে মারামারি করে নেই, কাউকে গুলি করে মারিনি যুদ্ধের সময় পরবর্তী আর কি। তো সুতরাং আমার বিরুদ্ধে কেউ কিছু আনতে পারেনি, সরকারের আমার বিরুদ্ধে করে না, আমিও সরকারের এই সব ব্যাপারে আমার মাথা ব্যথা চলে না। কিন্তু একটা বিশেষ পরিবার, তারা মনে করেন, ধরেন আমি জানতাম না, অগাস্টের 7 তারিখ মানে আমি জানতে পারলাম যে আমাকে মারার জন্য একটা কিলার্স গ্রুপ কে ভাড়া করা হয়েছে। কি গ্রুপ? আপনার কিলার্স গ্রুপ মানে আমাকে ওকে, মারার কিলার্স জন্য। গ্রুপ, ওকে। হ্যাঁ, কিলার্স গ্রুপ, হ্যাঁ। তা সেটা আহ, একটা আপনার সোর্স আহ, আপনাকে জানালো না? এটা একটা বিশেষ একটা মহল থেকে জানানো হলো যে আপনার তো এই অবস্থা, এখন আপনাকে তো একটু গা ঢাকা দিতে হবে। গা ঢাকা দিলাম, গা ঢাকা দেওয়ার পরও মনে করেন, ধরেন কিছুদিন পর আবার সেই জায়গা থেকে আমাকে বলা হলো যে আপনি যে গা ঢাকা দিচ্ছেন, আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি, আপনি কোথায় আছেন, আপনার বর্তমান ডিভাইস যেটা আছে আপনি এই ডিভাইসটা পুকুরে ফেলে দেন, আপনি কোনো ডিভাইস ব্যবহার করবেন না, করলেও অন্য কারো নামে ব্যবহার করবেন। এখন আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, সব আমরা দেখতে পাচ্ছি। আমরা যে এরকম দেখতে পাচ্ছি, আপনাকে যারা খুঁজছে তারাও দেখতে পাবে। আমি তখন একটা খুব উচ্চপদস্থ একজন সেনা কর্মকর্তার বাসায় ছিলাম, এবং তারা আমাকে সেখান থেকে বলে দেন আপনি তাহলে চিটাগাং থেকে, আমি ওইটা ডিভাইসটা ইয়ে করে দিলাম। তারপর ঢাকায় চলে আসলাম। ঢাকা আসার পর ওরা আমাকে বললো যে আপনি কোথায় আছেন, আমরা এখন আপনাকে দেখতে পাচ্ছি। আমি বলছি কিভাবে পাচ্ছেন, বলে পাচ্ছি, আমরা যেভাবে পাচ্ছি আপনাকে। তারা, তারপর আমাকে তারা একটা ডিটেলস বললো যে আপনি আজকে সন্ধ্যার সময় মিরপুর 10 নম্বরের ওদিকে একটা সোনালী ব্যাংকে যান নাই, আমি বলছি গেছি তো। বলে, তাহলে আপনি ইমিডিয়েট দেশ ত্যাগ করেন। এটা হলো আপনার 8ই সেপ্টেম্বর। আমি সে কনফার্ম হলাম যে আর আমার এখানে থাকা হবে না। তারপর আমি কি করলাম, সঙ্গে সঙ্গে একটা টিকিট করালাম 1,96,500 টাকা দিয়ে। আপনার নিউ ইয়র্ক পর্যন্ত টিকিট কাটা, এখানে টিকিটের দামও 1,10,000 টাকা টিকিট সিনেমা, কারণ আর্জেন্ট তো। তারপর আমি 10ই সেপ্টেম্বর এয়ারপোর্ট ক্রস করতে পারবো, এটা অনেকেই চিন্তা করেছিল যে আপনি তো এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। কিন্তু তারপরে মনে করেন, ধরেন আমি যেভাবে হোক করে চলে আসি। এখন আসার পর মনে করেন এখানে আমি তো একেবারে হ্যান্ড টু মাউথ আসছি, মানে কিছু করার আবার ই ছিল না, কাপড় চোপড়। তারপরে এখানে তো আমার মনে করেন একটা খুব বড় সার্কেলের আমার বন্ধু বান্ধব আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা আছে আমার, এই যে আহ, আমাদের চট্টগ্রামে যুদ্ধ করেছেন, চট্টগ্রাম আহ, আর্ট কলেজের ছাত্র ছিলেন তাজুল ইমাম। কাজল ইমাম। হ্যাঁ, জি, উনি আমাকে আপনার নাম্বার, ওনার থেকে আমি নাম্বারটা পেয়েছি। জি, ওনার বাড়ি সিলেট, কিন্তু উনি লেখাপড়া চট্টগ্রাম এবং ওনার যুদ্ধ হচ্ছে, উনিও উনিও কিন্তু আপনার কমান্ডার।
জি। যুদ্ধকালীন কমান্ডার। হ্যাঁ, হ্যাঁ, ওনার সাথে কথা। উনি মনে করেন তারা একটা খুব বড় ধরনের একটা সার্কেল আছে মুক্তিযোদ্ধাদের, তারা সবাই মিলে মনে করেন আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। আমি এখনো মনে করেন এখানে ঠিকই আছি, তারা তাদের এই সাহায্য সহযোগিতা সহায়তা, জি অনুপ্রেরণা। সহযোগিতা। জি। তো এখন এখানেও অনেকে খুব ভয় করছিল যে এখানে এখানে তো মনে করেন ধরেন আপনার ওই ওদের সাপোর্টারটা বেশি। তো কিন্তু ওনাকে বলে যে না, এখানে আপনি যত কিছু করুক এখানে আপনি নিশ্চিন্ত থাকেন। তো যাক, এখন পর্যন্ত এই কারণেই মনে করেন আমি আমি ওদের নামগুলা বললাম না, মনে করেন একটা বিশেষ পরিবারের এই কারণে আমি থাকলে কিন্তু পরে ও আচ্ছা 7 তারিখ কিন্তু আমার 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 বাড়িতে গিয়েছিল বাড়িঘর ভেঙে দেবে জ্বালাইবার জন্য। তো তাহলে আমি তো আপনার ছিলাম না। স্ত্রী যে আছেন উনি কেমন আছেন এখন? ভালো আছে, ভালো আছে। ভালো। হ্যাঁ, উনি কিন্তু আমেরিকাতেই ছিলেন। উনি এখন একটা ও বিদেশ কর্মে। আমেরিকাতে ছিলেন, আচ্ছা আপনি, জি আচ্ছা তাহলে জি তো জি, আমার ভালো তো আছে। দেশে আমার কেউ নাই এখন আর। আচ্ছা। তারা মনে করেন ধরেন অনেক চেষ্টা করছে আমাকে, অনেক জায়গায় অনেক আমার আত্মীয় স্বজনকে অনেক খুঁজেছে, কিন্তু কাউকে তারা তো, আমার রক্তের সম্পর্ক যখন কেউ নেই কাকে মারবে, বুঝলেন না? তো এখন বাস এখন এই বুঝতে পোর্শনটা পেরেছি। জি দেশ থেকে তো মনে করেন চলে আসছে, এবার একটু সুতরাং ও, এরই যে ধারাবাহিকতা একটা প্রশ্ন, যে এই যে বৈষম্য বিরোধী মানে আন্দোলনের নাম করে রাষ্ট্র ক্ষমতাটা দখল করে নিল, প্রথমে কোটা, তারপরে এক দফা, তারপরে এখন উনি যে বললেন, ডক্টর ইউনূস এসে বসলেন, তারপর উনি বললেন এটা মেটিকুলাসলি প্ল্যান, তারপরে নানা তথ্য সব বেরোচ্ছে যে এটা কিভাবে এই আন্দোলনটা বহু বছর যাবত চলে আসছে, ফান্ড করা হচ্ছে। আমি বিদেশি সংবাদ মাধ্যমে যেসব আসছে নিউজ সেগুলোর ভিত্তি ধরেই বলছি, আমি দিতেও পারবো এরকম। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে পুরো ঘটনাটার পট পরিবর্তন হলো, আপনি তো দেশেই আপনি তো ব্যক্তিগতভাবে দেশেই থাকতেন গত 16 বছর আহ আওয়ামী লীগ সরকারের সময়, এবং আপনি যেহেতু যুদ্ধাপরাধীদের বিচারের একজন সাক্ষী, সাকা চৌধুরী, এই যে টোটাল বিষয়টা এভাবে যে একটা টার্ন করলো, ইউনূস এসে ক্ষমতা নিল, ক্ষমতা থেকে শেখ হাসিনা চলে যেতে হলো, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এইটা কারণ ওই যে আমাদের যেটা অনেক বললাম। কিছু জানার আছে, তো আমি যে সার্বিকভাবে যতটুকু, অনেক লম্বা ঘটনা, একটু করে বলেন। না, এটা হলো এই বাস পয়েন্ট একটাই, জি। ঘটনাটার মূল মূল ব্যক্তি হলেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। হুম। যা কিছু ঘটেছে গত জি। এটা তো আর একদিনে ঘটে না, এটা গত পাঁচ একদিনে বছর ঘটে। ধরে উনি তো আপনার নিউ ইয়র্কে আপনার ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে মনে করেন বক্তৃতাই উনি বলেছেন এটা পুরো ব্যাপারটা মানে আমার প্ল্যানে এটা হয়েছে। এটা আর একদিনে উনি তো এটা আর কারো কাছে কিছু বলার দরকার নেই, নিজে স্বীকার করেছেন উনি। এবং উনি লন্ডনের একটা পত্রিকায় যে ফিনান্সিয়াল টাইমসে আপনার ওনার যে হ্যাঁ। একটা ইয়ে ওনার সাক্ষাৎকার গেছে, সেখানেও উনি পরিষ্কার ভাবে বলেছেন যে মানে ধরুন পুরো ব্যাপারটা আমার এবং মাহফুজুল হক, এই যে হিজবুত তাহরিরের যে মানে আমার বাংলাদেশের, দপ্তরবিহীন যে উপদেষ্টা হিজবুত তাহরীর, ইয়া। হ্যাঁ ও ও কিন্তু আবার হিজবুত তাহরির। তো যাই হোক, আমেরিকাতে হিজবুত তাহরিরকে ইয়ে নিষিদ্ধ করছে, কিন্তু কিভাবে যে সে এখানে আমেরিকায় আসলো আমি এখনো সেটা হদিস পেলাম না। ও তো ও তো লিস্টেডই আপনার জঙ্গি। তো এখন মনে করেন উনি প্ল্যানটা করেছে, এটার বাস্তবায়ন করেছে মাহফুজুল হক। এরা যারা আর যারা আছে ছাত্র সমন্বয় অমুক সমুক, এরা সব পেইড, এদেরকে টাকা দিয়ে মনে করেন এখানে অন্তত না হলো 5,000 কোটি টাকা খরচ করছে ওরা এই রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য। ইউনূস যা যা দরকার, তখন তো ওনার আমেরিকাতে ওই ক্লিনটনের পার্টি ক্ষমতা ছিল, এখান থেকেও মনে করেন তারা মনে করেন একটা বড় ধরনের ফান্ড পেয়েছে এবং সাহায্য সহযোগিতা পেয়েছে। সুতরাং যা কিছু ঘটেছে এখানে মনে করেন এই যে এরা সবাই বলতেছে মানুষের এই যে ছাত্র হত্যার জন্য এটার জন্য হবে, যত ছাত্র তো একটাও মারা যায় নাই, সব সাধারণ মানুষ মারা গেছে, যারা মারা গেছে সবগুলো ফেরত আসতেছে। সব তো এখন প্রায় 36 জন এখন ফেরত এসেছে। সুতরাং কেউ মারা যায়নি, এদেরকে সবাইকে মানে আপনার তারা ওই রাষ্ট্রীয় ক্ষমতা বলে তাদেরকে আপনার বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছিল, এখন তো সব আসতেছে। সব তো বোঝা যাচ্ছে এগুলা মনে করেন এই কাউকে দোষ দিয়ে লাভ নাই। ছাত্র সাধারণ মানুষ সর্বোচ্চ 200-500 মারা গেছে, কিন্তু 3,242 জন পুলিশ মারা গেছে, এর মধ্যে 21 জন মহিলা ছিল।
400টা থানা লুট হয়েছে, এই যে 3,500 মনে করেন আপনার পুলিশ মারা গেল, এর কোনো বিচার তো কোথাও হচ্ছে না, কেউ শব্দ করতেছে না। আমাদের সংবাদপত্র, মানে আমাদের এই শরণার্থীকালে এইরকম নির্যাতনের মুখে কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র ছিল না, কেউ কেউ শব্দ করতে পারতেছে না। প্রেস সেক্রেটারি আপনার যা লিখে দেয়, যা বলে দেয় সেটাই ছাপাইতে হয়, এর বাইরে কিছু বলতে পারতেছে না। তো এখন আপনি আমাকে আর ব্যাখ্যা করার দরকার নাই। আমি আমি যে দোষী, এই দোষটা যখন আমি নিজে স্বীকার করে ফেলি 164-এ, আমি যখন নিজে স্বীকার করি, তখন তার বলার কিছু থাকে না। ওতে উনি উনি আহ, হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন এটার পিছনে, এই রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য, এবং উনি সাকসেস হয়েছেন এখন বর্তমানে। বাঙালি ভাই, শিরু বাঙালি ভাই, আমি জাস্ট তাহলে এই কথার, উনি রাষ্ট্র ক্ষমতায় এসছেন অনেক টাকা খরচ করে, সেটা উনি বাস্তবায়ন করার জন্য যতটুকুন লেভেলে ওনাকে যেতে হয়েছে উনি গেছেন, এটা আমরা গেছে। বাঙালিরা বুঝতে পেরেছি। জি। এই যে আপনি 5ই আগস্টের পরের ঘটনা, এবং গতকালকে রাতেও জি। আপনি যে দেখলেন এই যে আম, গাজীপুরে, সাভারে, এখন তো জনতাও পাল্টা ধাওয়া করছে বা আক্রমণ করছে, কারণ ওদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই পুরো ঘটনাটা ডক্টর ইউনূস কেন করলেন? পাকিস্তানি উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, আইএস, আপনি যেটা বলেন, আল কায়দা, আমরা যে দেখছি পতাকা উঠছে, উর্দু ভাষায় কথা বলছে, তারপরে বিউগল বাজিয়ে পোর্ট দিয়ে ওদের শিপ যখন আসছে তখন ওদেরকে রিসিভ করা হচ্ছে, আর্মি আসছে পাকিস্তানি। তো এগুলো সব দেখে বোঝাই তো যাচ্ছে যে পাকিস্তান ডিফেন্স থেকে বঙ্গবন্ধুকে ট্রেটর বলা হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি তো পুড়িয়ে গুড়িয়ে দেওয়াই হলো, মুরাল ভেঙে ফেলা হচ্ছে। তো এগুলো থেকে কি, মানে ডক্টর ইউনূসের এজেন্ডাটা কি ছিল, যে দেশটাকে পাকিস্তান বানানো, নাকি আবার আল কায়দা, আইসিস, উগ্র জঙ্গিবাদদের হাতে দেশটাকে দিয়ে দেওয়া, নাকি উনি ওই কম্প্রোমাইজটা করে নিজে ক্ষমতায় থাকতে চান? না, না, আপনার কি না, মনে এটা হয়? ওই সেটাই শুনেন। ডক্টর ইউনূস তো প্রো পাকিস্তানি, তাদের তাদের পুরো ফ্যামিলিটা জি, আপনার বাংলাদেশ বিরোধী। জি, শুধু ওনার ভাই যে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, যে ঢাকা জি, ইউনিভার্সিটির যে ফিজিক্স, জি, উনি জি, ছাড়া আর সবাই পলিটিক্যালি মানে বায়াসড, ওরা ওকে, প্রো প্রো পাকিস্তানি। পাকিস্তান, জি, ওকে, প্রো পাকিস্তানি, জি, ফুল প্লেজেন্ট রাজাকার ওরা। জি, জি, তো মনে করেন উনি তো পাকিস্তানকেই আনবে এখানে। উনার এটা মনে করেন পাকিস্তান আইএসআই বহু টাকা ফান্ড, মানে আপনার ফান্ডিং, তাদেরকে এখানে টাকা খাটিয়েছে। তো যে কারণে মনে করেন এটা তো ওনার কাছ থেকে আমরা এটাই আশা করি। উনি একজন প্রো পাকিস্তানি, উনার মনের মধ্যে আহ, আপনার জন্মান্তর ধরে তারা পাকিস্তানের সাপোর্টার, উনি তো চাইবেন যে এটা আবার পাকিস্তানে পরিণত হোক। তো যদিও পারবে না এখন, আহ, উনি বুঝতে পারতেছেন উনার সময় প্রায় শেষ হয়ে আসছে। এই যে ধ্বংসলীলা, এগুলা তারই প্রমাণ। মানে উনি যাওয়ার আগে যে পাকিস্তানিরা যা করেছিল, পরানীতি, পাকিস্তান 16 ডিসেম্বর যেদিন সারেন্ডার করবে তার আগে বাংলাদেশের সমস্ত ব্রিজ, কালভার্ট, এগুলো সব ধ্বংস করে দিয়েছিল। এটা এটা যুদ্ধক্ষেত্রে এটার নিয়ম। তো এখন উনি বুঝতে পারতেছেন ওনার পরাজয় একেবারে আর বেশি আর ওনার বেশি দূরে পরাজয় নেই। মনে হচ্ছে কেন? কারণ উনি যদি এটাই চেয়ে থাকেন তাহলে তো ওনার জয় হলো, যে উনি না, ক্ষমতায় ওনার থাকবেন। পরাজয় মানে এটা, ওনাকে তো ক্ষমতার থেকে যেতে হবে। ও, ক্ষমতা ওনার- থেকে মানে ওনার চূড়ান্ত বিজয় যেটা উনি মনে করেছিলেন, দেশ জি। এরকম ভাবে চলবে কিন্তু উনি ক্ষমতায় থাকবে, হ্যাঁ। সেই না জায়গাটা এখন হয়তো উনি আর আর সফল জি, হবেন না। জি, জি, তো আমাদের বড় দুর্ভাগ্য হলো যে আমাদের আমাদের সেনাবাহিনী, জি, মনে করেন সেনাবাহিনীতে আওয়ামী লীগ এই গত 16-17 বছরে কি করেছে বুঝতে পারতেছে। সেনাবাহিনীতে দেখা যাচ্ছে যে আপনার উচ্চ পর্যায়েও কিন্তু আপনার জামাত শিবিরের লোক রয়ে গেছে। হ্যাঁ, কম্প্রোমাইজ। জি, জি, আমাদের যে সেনাবাহিনী প্রধান যে, মানে হয়তো উনি সেটা উনার যে নিজের যে মনোভাবটা সেটাকে সেখানে উনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। আপনার কি কারণ তাই মনে হয়? আমার আমার মনে হয় উনি তো মনে করেন ধরেন একেবারে জামাত শিবির বা আপনার পাকিস্তান প্রো পাকিস্তানি ছিলেন না, কিন্তু সেনাবাহিনী তো মনে সেখানে একটা চেইন অফ কমান্ড মানতে হয়। হয়তো এমন অবস্থা যে হয়তো উনার কমান্ডটা কেউ মানবে না, উনার তাহলে উনার মনে সেটা তো হচ্ছে আরো ভয়ঙ্কর, যে সেনা আরো প্রধানের ভয়ঙ্কর, কমান্ড, এটা তো আরো ভয়ঙ্কর যে সেনা আরো প্রধানের ভয়ঙ্কর। কমান্ড, মানে উনি তো তাহলে উভয় সংকট, উনি ওনার কথা মানছে না, সেটাও যদি হ্যাঁ। একসেপ্ট করে সেটাও হুম, ভয়ঙ্কর, ওনার কথা মানছে, এই ঘটনা ঘটছে সেটাও ভয়ঙ্কর, তাই না? ভয়ঙ্কর। হ্যাঁ, একজন উনি সেনা এখন প্রধান হিসেবে তো দায়িত্ব নিতে হবে।
এই জি প্রসঙ্গে ওনার। বাঙালি ভাই আমার একটা কথা, আমি গতকালকে রাতে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, আমি তো ওইভাবে নিউজটা ওইভাবে দেখি নাই, এই জন্য আমি, সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই আসে। তো জি সেনাবাহিনীতে যে গাজীপুরে যে মানে যখন নাকি সমন্বয়ক নামধারী কতগুলো জঙ্গি গিয়ে অ্যাটাক করা শুরু করলো, 32 ভাঙার পর তারা মুক্তিযোদ্ধা মন্ত্রীর বোধহয় মোজাম্মেল ভাইয়ের বাসা যখন অ্যাটাক করতে গেল, তখন সমস্ত পাল্টা ধাওয়া করে জনগণ তাদেরকে প্রতিহত করলো। তারপরে এরকম সাভারেও হয়েছে, প্রতিহত করছে। আহ আপনাকে মারলে আপনি তো আর মার কতদিন খাবেন? তো তারপরে বলছে যে আর্মি থেকে নাকি বলা হয়েছে ওরা এগুলোকে দমন করতে, মানে জনগণ যেটা প্রতিহত করছে, জনগণ এটা উচ্ছৃঙ্খল জনগণ প্রতিহত করতে অপারেশন ডেভিল হান্ট নামে একটা, তাদের একটা কমান্ডো নামাবে। ঠিক আছে, এই এই সেনাবাহিনী গত 5ই আগস্টের আগে যখন নাকি এরকম খুব কেওয়াজ একটা সিচুয়েশন, কেওয়েটিক সিচুয়েশন তৈরি হলো, তখন বললো যে না, জনগণ যা চায় তাই হবে, আমরা জনগণের সাথে আছি, জনগণের দিকে আমরা বন্দুক তাক করবো না, বা জনগণের ক্ষতি সাধন আমরা করতে পারবো না, আমরা এমন কিছু করবো না যেটা জনগণের ক্ষতি হয়। এটা তো একটা স্ববিরোধী আচরণ হলো। জনগণের জন্য উনি তখন জনগণের, সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। এখন জনগণ বলছে আমরা এই সমন্বয়ক সন্ত্রাসীদের প্রতিহত করব, এখন বলছে আমরা এই জনগণকে প্রতিহত করার জন্য ডেভিল হ্যান্ড নামাবেন কমান্ডে। তো এটার ব্যাখ্যা কি? এটা কি না, মনে? এটার ব্যাখ্যা ওই যে বললাম জি সেনাবাহিনীর মধ্যে মনে করেন যারা সুপ্রিম অথরিটি যারা আছে, জি জি। 2 3 জন 4 জন থাকে না, তাদের মধ্যে মনে করেন সেখানে মতবিরোধ আছে। এবং হয়তো একটা সময় দেখা যাবে সেখানে কোনো একটা বড় ধরনের কু হয়ে যাবে হয়তো, যারা মানে আমার বিশ্বাস এটা ওই মতবিরোধের কারণে সর্বোচ্চ পর্যায়ে সাধারণ সৈনিকরা কিন্তু এইসব মনে করেন তাদেরকে যা কমান্ড করবে, সেখানে তো চেন অফ কমান্ড আছে, কিছু কমান্ডার বাইরে করার কিছু নাই করতে ওদের, পারবে না। ওনারাও হ্যাঁ, আমাদের মতোই। জি। তো সুতরাং এই ঘটনা ঘটতেছে, আপনি দেখবেন যে হয়তো খুব খুব শীঘ্রই মনে করেন ধরেন সেখানেও একটা বড় ধরনের ইয়ে হবে, ক্ষুব্ধতার প্রকাশ পাবে। মানুষ তো মনে করেন ধরুন অন্যায় সহ্য করতে পারে না, না কারণ সেটা তো যারা অবশ্যই। সাধারণ সৈনিক ওরাও তো আমাদের মতো মানুষ, তার তো আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সব, কেউ তা সবাই তো আর আর্মি না। তো সেই অত্যাচার মনে করেন ধরেন তারা যে সবসময় সহ্য করবে আমার মনে হয় না। এরকম পৃথিবীর ইতিহাসে এই মানে ইয়ে নাই, এক সময় দেখবেন যে সাধারণ সৈন্যরাই আপনার একদিন আপনার কু করে ফেলছে। হ্যাঁ মানে তো আমাদের আমার মনে সেনা, হয়, জি। না আমি আমার আমার বিশ্বাস মনে করেন ধরেন এটা আমাদের সেনাবাহিনী প্রধান উনি যদি দেখেন যে না উনি ওনার কমান্ড ঠিকভাবে মানা হচ্ছে না, তো ওনার আসলে পদত্যাগ করা উচিত। উনি মানে এটা এটা উচিত না। এই যে সাধারণ মানুষের উপরে এই যে 32 নম্বর রোডে যে বঙ্গবন্ধু বাড়িটা ভাঙতে গেল, সেখানে সেনাবাহিনী গেছে, যাওয়ার পর ওরা ওই যে যারা ভাঙতেছে ওরা বলতেছে যে আপনাদের দরকার নেই, আমরা চলে যান। সেনাবাহিনী ওদের কথায় চলে আসলো। এটা পৃথিবীর কোন দেশে এটা সম্ভব? সেনাবাহিনীকে কেউ বললো যে তোমরা চলে যাও, বস ওরা চলে আসবে? ওরা চলে আসলো না, বুলডোজার হ্যাঁ দিয়ে বাড়িটা ভেঙে দিলেও মনে করেন ধরেন, যদিও আমাদের খুব খারাপ লাগতেছে, হয়তো একদিন দেখবেন যে সেখানে আরো একটা আরো অনেক মার্জিত সুন্দর নান্দনিক একটা ঘর হবে। কিন্তু এই মুহূর্তে মনে করেন যে ক্ষতিটা হয়ে গেল, এটা তো, সেটা তো আমাদের, সেটা আইকন, এটা আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার। সেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত নির্দেশনা এসেছিল। তো সেটাকে ভেঙে দেওয়ার ওই যে মনে করেন এটা হলো প্রতিহিংসা। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুবই প্রতিহিংসা পরায়ণ মানুষ। পাকিস্তানিরা যে কাজটা করতে সাহস করেনি, এই যে বঙ্গবন্ধুর এই বাড়িটা 1971 সালে কোনো পাকিস্তানি সৈন্য সেখানে গিয়ে আপনার ইয়ে করে নাই, মানে ওনার দ্বারা সেটা মানে উনি সেটা করে দেখালেন। তো এগুলা মনে করেন ইতিহাস কাউকে ক্ষমা করে না এগুলারে। আপনি আজকে যা করছেন, কালকে তার সেটা ডবল আপনাকে ক্ষতি আপনার মেনে নিতে হবে। আপনার একটা ক্রিয়া যখন করবেন তার একটা প্রতিক্রিয়া হবেই, আজ হোক কাল হোক। এটার খুবই এর পরিণতি ভয়াবহ হবে, ভয়াবহ হবে। এখন তো একটা বাড়ি দুইটা বাড়ি জ্বললো, এমন একটা সময় আসবে যে মানে বহু এরকম শত শত বাড়ি জ্বলে আপনার ভেঙে তুসমাস করবে মানুষে। মানুষের ক্ষোভের যখন বহিঃপ্রকাশ ঘটবে, তখন মানুষ, আপনারা তো হয়তো দেখেননি, আমরা উনিশশো 1968 69 সালে
এই যে আমার যে রাস্তায় যে আমরা আন্দোলন করেছি, এটা অকল্পনীয় ব্যাপার ছিল। এইভাবে যদি যখন হবে, কেউ কোথাও পালাবার রাস্তাই পাবে না। দেখবেন এটা ঘটবে, এটা ঘটবে, এই সময়টা খুব দ্রুত আগে আসতেছে, ঘটবে। এখন সমস্যা হলো যে একটা গৃহযুদ্ধ বাজাই দেওয়ার চেষ্টা করতেছে এখন, মানে আমাদের দেশে এখন ওরা ওই যে পুলিশ মিলিটারি বাদ দিয়ে মানুষে মানুষের মধ্যে একটা সংঘাতের রাস্তা তৈরি করতেছে প্রায়, মানে একেবারে। এটাও ওনার মেটিকুলাস প্ল্যান আমার যা মনে হয়। যেমন ধরুন, আমি যদি শেষ পর্যন্ত টিকতে নাও পারি, যেন সাধারণ মানুষ নিজেকে নিজে যেন মেরে ফেলে। ওনার তো এখানে কিছু নাই, উনি তো সবাই মনে করেন ওনার বউ মেয়ে বাচ্চা সব দেশের বাইরে, ওনার সমস্ত সম্পদ দেশের বাইরে। তো সুতরাং মনে আর করেন ধরেন সম্পদের উনি, ক্ষেত্রে বড় ব্যাপার দেশের প্রতি যে ওনার কমিটমেন্ট, দেশের প্রতি ভালোবাসা, না দেশের নাই, মানুষের প্রতি ওনার ভালোবাসা, ওনার সেটা কোনো না থাকলে কমিটমেন্ট তো আমরা তো বিদেশে থাকি, কিন্তু দেশের জন্য তো আমরা জ্বলতেছে, ক্ষুদ্র জ্বলতেছে, চেষ্টা, জ্বলতেছে। কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছি, কি করতে পারছি জানি না। তো এটা আসলে ওনার কমিটমেন্ট, দেশের প্রতি ওনার কোনো কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতার কোনো জায়গা নাই, ভালোবাসা তো নাই। না, ওনার ভালোবাসা এবং ওনার কমিটমেন্ট হলো পাকিস্তানের প্রতি। উনি পাকিস্তানের একদম প্রো প্রতি, পাকিস্তানি, এবং বাংলাদেশ সমস্ত থেকে উনি পাকিস্তান শুধু ছাড়া ওনার টাকাটাই কিছু নেই। নিল, আর ডক্টর ইউনূস হলেন জি। গ্রামীণ ব্যাংক দিয়ে। শিরু বাঙালি ভাই, আমরা একদম শেষ দিকে চলে আসছি। এই যে ধ্বংসযজ্ঞ উম, হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমি আহ, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। আহ আরবি আইসিস, কাদের ফ্ল্যাগ নিয়ে মানুষজন রাস্তায় ঘুরছে, এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থা তো বাঙালি জাতি আসলে অবলোকন করেন নাই। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর আহ প্রক্রিয়াটা কি হবে? এই কিভাবে মানুষ ঘুরে দাঁড়াতে পারবে না, মনে ওই হয়? যে আহ, ওই যে দেখেন 1971 সালে এরকম ধ্বংসযজ্ঞ হয়েছে জি, না, জি, 30 লাখ মানুষ মারা গেছে না। জি, তো আমরা আবার উঠে দাঁড়িয়েছি না। জি, ইনএক্সপেক্টেড কথা, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের অর্ধেক দেশ ধ্বংস হয়ে গেছিল না, জি। আবার সেই দেশগুলো আবার উঠে দাঁড়িয়েছে না। এখানেও সেরকম হবে। এটা তো শেষ কথা না, এই তো মাত্র 6 মাস। বুঝলেন না, আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করি নাই, তখন তো মনে করেন ধরুন তখন আমরা এই ভীতিকর অবস্থাতে ছিলাম, পালিয়ে পালিয়ে থেকেছি মনে করেন। আমরা যারা বেঁচেছি তারা গাজী, আর যারা আমার, ধরেন আমার গ্রুপের একজন শহীদ হয়েছে না। তো মনে করেন এগুলো সেরকম হবে। এ, বেশি দেরি নাই। আমার তো মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা, মনে করেন আমার এখন 77+ বয়স, জীবনে তো অনেক কিছু দেখলাম। আমার কেন জানি মনে হচ্ছে সময় বেশি আর দেরি নেই, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মানে যেভাবে আমরা কি যেভাবে শুরু জিতবো? হয়েছে ঠিক সেভাবেই এটা আপনার শেষ হবে। আমরা কি বাংলাদেশের মানুষ, বাঙালি কি জিততে পারবে আবারও সে একাত্তরের মতো? অবশ্যই, কেন দিতে পারবে না মানুষ? আপনি বললাম না, এটা সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, উনি পালাবার পথও পাবে না। শেখ হাসিনা তো পালাতে পেরেছে, উনি পালাতেও পারবেন, আপনি দেখেন, একদম লিখে রাখেন আমি যেটা বলবো। মানুষ, আমাদের দেশের মানুষ, বাঙালি ভীতু, ভীতু জাতি হিসেবে পরিচিত সারা বিশ্বে। কিন্তু বাঙালি যখন জাগে, তখন কিন্তু সিংহ ভয় পায়। বাঙালি, আপনি বাঙালির রূপ, উনি তো মানে ধরেন বাঙালির রূপ দেখেন নাই, উনি সবসময় দেশের বাইরে থেকেছেন। এইবার দেখবেন, আমার বিশ্বাস, আমরা আবার আপনার ঘুরে দাঁড়াবো, আমার দেশের মানুষ আবার ঘুরে দাঁড়াবে। এবং এই এই বাংলাদেশ, যেই যে সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা, এইবার হয়তো সোনার বাংলা হিসেবে, যদি শেখ হাসিনা যদি আর ভুল না করে, তারও রাজনৈতিক কিছু ভুল ভ্রান্তি ছিল মনে করেন, সেগুলো কাটিয়ে উঠে যদি, যদি আওয়ামী লীগ যদি আবার ঠিকভাবে দাঁড়াতে পারে, এই দেশ সোনার বাংলায় পরিণত হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। হয়তো আমি দেখে যেতে পারবো না, আমার পরবর্তী প্রজন্মরা অবশ্যই দেখবে। আম, অবশ্যই আমরা চাই যে দেশ দ্রুতই ঠিক হয়ে যাক, এবং আপনার বয়স 77, আপনি কেন দেখে যেতে পারবেন না? যে দেশটা তৈরি করেছেন, সেই দেশটা আহ সুন্দর আছে, সেটা তো দেখে যা যাবেনই অবশ্যই। এই কামনা করি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, দৃষ্টিকোণ 71, আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন, কথা বলেছেন এরকম মানসিক অবস্থার মধ্যে। আপনি ভালো থাকবেন বাঙালি ভাই। জি, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। শুধু দর্শক শ্রোতা,
আশা করি আমাদের আজকের আলোচনা, আমাদের শিরো বাঙালি ভাইয়ের কথা আপনাদের ভালো লাগবে। আম, ওনার স্মৃতিচারণ, ওনার মুক্তিযুদ্ধ, ওনার যুদ্ধ, ওনার ব্যক্তিগত যুদ্ধ, দেশের জন্য যুদ্ধ, কমিটমেন্ট আজকে এই ৭৭ বছর বয়সেও এক বিন্দু কমে নাই, বরং বেড়েছে। চলেন সেই থেকে আমরাও শিক্ষা নেই, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা দেশটা ভালোবাসি, বোঝার চেষ্টা করি কি হচ্ছে, এবং সেইভাবে দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, মহল্লার জন্য, পাড়ার জন্য নিজে ঘুরে দাঁড়াই, রুখে দাঁড়াই, অন্যায়কে না বলি, ন্যায়ের পথে থাকি, দেশকে ভালোবাসি। ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। আজকে এবারের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।